ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক পথে এগোচ্ছে কিনা এমন প্রশ্নে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি মনে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি অন্তর্বর্তী সরকার। অন্যদিকে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী মনে করছে সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে, সংস্কার ও নির্বাচন কতদিনের মধ্যে শেষ হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখনো সংস্কার ও নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করেনি। রাষ্ট্র সংস্কারের শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তাদের মতামতের ভিত্তিতেই শুরু হবে সংস্কারের পরবর্তী কার্যক্রম। আমরা কিছুই চাই না, কোনো কিছুই চাই না। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হওয়া উচিত দ্রুত নির্বাচন দেয়া, তা না হলে ব্যর্থ হওয়ার শঙ্কা আছে। আমরা মনে করি তাদের প্রধান কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, কিন্তু তারা নির্বাচনের চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছে সংস্কারে। যেই সংস্কার করতে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে ৫ থেকে ১০ বছর সময় লাগবে, যে তারা অধিকাংশ ক্ষেত্রেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হওয়া উচিত ছিল বলে মনে করছেন দলটির মহাসচিব। আমরা এই সরকারের কর্মকাণ্ডে খুশি, তবে একটা জিনিস বলবো, সেটা হলো এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের বিষয়টা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কন্ট্রোল হয়নি। এদিকে জামায়াতে ইসলামী মনে করছে অন্তর্বর্তী সরকার সঠিক পথে আছে, তবে নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ দেয়া উচিত বলে মনে করে দলটি। এমন একটা কঠিন অবস্থার পরে এতগুলো চ্যালেঞ্জ সামনে রেখে এই সময়টাকে খুব একটা পর্যাপ্ত যথেষ্ট বলে আমার মনে হয় না। খুব স্বল্প সময়ে তারা যতটুকু এগিয়েছেন, যতটুকু অগ্রগতি তারা লাভ করেছেন, সেটা ব্যাপারে আমরা আশাবাদী। তবে দলগুলো মনে করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ, উচ্চশিক্ষা ও রোহিঙ্গা সংকট সমাধানে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস বলেন, ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া হবে। মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত সফরে শুক্রবার বেলা 2টার দিকে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আনোয়ার ইব্রাহিমকে দেওয়া হয় গার্ড অফ অনার। বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ ব্রিফিংয়ে আনোয়ার ইব্রাহিম জানান, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। বাংলাদেশের কর্মীদের দুই দেশের অর্থনীতিতে অবদান গুরুত্বপূর্ণ। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সব সহায়তা দেয়া হবে। এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া। এ সময় প্রধান উপদেষ্টা আশা করেন ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ মালয়েশিয়া বাংলাদেশ যৌথ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সফর শেষে সন্ধ্যা 6টায় ঢাকা ত্যাগ করেন তিনি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দল ও ধর্মের ভিত্তিতে দেশে আর কোনো বিভাজন মানা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত
মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, যারা জাতিকে ভাগ করে তারা দেশের শত্রু। জাতির সেবক হয়ে বিশ্বাসঘাতকতা করলে কি পরিণতি হয় তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, দেশে এমন কোনো সরকার যেন না আসে যারা জনগণের টাকায় কেনা বুলেট ছোড়ার দুঃসাহস করবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গত 2 দিন ধরে কোথাও অল্প আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়েই। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এই বৃষ্টির পরিমাণ মধ্য অক্টোবরের পর কমে আসবে বলেও জানানো হয়। এদিকে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরের 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদী বন্দর সমূহে 1 নম্বর এবং সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আর শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় টাঙ্গাইলে 130 মিলিমিটার। এরকম আপনার টানা বৃষ্টি না হলেও আপনার থেমে থেমে অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আগামী 2 থেকে 3 দিন। তারপর ধীরে ধীরে মৌসুমী বিদায়ের দিকে চলে যাবে এবং বৃষ্টিপাতও কমে যাবে। আমরা আশা করি এই মাসের মধ্যভাগের পর থেকেই বৃষ্টিটা অনেকটাই চলে যাবে। টানা বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি বেড়েছে। একাধিক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায়। প্লাবিত হয়েছে 50টি গ্রাম, তলিয়েছে আমন ধান ও সবজির আবাদ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিক বেড়েছে শেরপুরের মহারশী ও ভোগাই নদীর পানি। একাধিক জায়গায় ভেঙেছে বাঁধ। পানি ঢুকছে ঝিনাইগাতি সদর, নলকুড়া ও ধানশাইল ইউনিয়নের নিচু এলাকায়। ভোগাই নদীর বাঁধের ভাঙনে নালিতাবাড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে অনেকের বাড়িঘরে পানি ঢুকেছে, করতে পারছেন না রান্নাবান্নাও। উজানে পানি হলে আমাদের এখানে পানি ঢুকে পড়ে, পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝিনাইগাতি আমার বাসাতে 1 বুক পানি, যেতে পারি নাই। তারপরে আনের ওই উত্তর আরো ধান খেতে 60-70 করে জমি তোলানি। এই বেদিবারের জন্য আমরা ঝিনাইগাতি বাজারের বাসী অনেকই ক্ষয়ক্ষতি হচ্ছে, দোকানে পানি যাচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, অনেক কিছু হচ্ছে আর কি। বাড়িঘরের পাশাপাশি তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছে 4500 হেক্টর আমনের ক্ষেত। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রায় 4300 হেক্টর আমনের জমি সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়েছে এবং প্রায় 5100 হেক্টর জমি আংশিক নিমজ্জিত হয়েছে। বৃষ্টিপাত যদি কমে যায় খুব দ্রুতই পানি নেমে যাবে, এতে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে যাবে। কিন্তু যদি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ঝিনাইগাতিতে 320 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় ইমতিয়াজ সেলিমের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার 2টি মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে আরও 3টি মামলা বিচারাধীন। রাজধানীর তেজগাঁও থানার রমিজ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গেল 4 আগস্ট কারণ বাজারে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে রমিজ হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 7 সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা, দীপুমণি সহ মোট 222 জন আসামি।
এদিকে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাবুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে বাড্ডায় দুলাল সর্দারকে গুলি করে হত্যার মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিমের বাড়তি দামের মধ্যেই আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর কারণ বাজারে সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, আর ৬০ টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। বাজার নিয়ন্ত্রণে গত ১৫ সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম বেঁধে দেয় সরকার। তবে ৩ সপ্তাহ হতে চললেও কোথাও মানা হচ্ছে না সেই দাম। সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়, আর সোনালী মুরগির কেজি ২৭০ টাকায়। ক্রেতারা বাজারে গিয়ে পড়ছেন দাম নিয়ে নৈরাজ্যের মুখে। অনেক দোকানে নেই মূল্য তালিকাও। দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা। আজকে আনছি ১৯৫ করে, বেচতেছি ২০০-২১০ টাকা। তালিকা দিলে কাস্টমার দাম দেখে চলে যায়, ২০০ টাকা হঠাৎ করে বাইরে গেছে। তো গত সপ্তাহেও ফার্মের মুরগির ডিমের ডজন ১৬০ টাকায় বিক্রি হলেও এখন গুনতে হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা। পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে ১৮০ টাকাতেও। গত এক সপ্তাহ ধরে এরকমই দাম, সামনের সপ্তাহে কমবো কিনা এটা বলা যায় না। কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, কিছু কিছু কমেছে, কমলে আবার পরক্ষণে বেড়ে যাচ্ছে। কোন জিনিসের দাম কম না, আগে যা ছিল এখনো তাই আছে। আসলে কি ওই যে কয় না পাটা পুতায় ঘষাঘষি মরিচে জান শেষ, আমাদের জান শেষ আর কি। সরবরাহ সংকট দেখানো হচ্ছে সবজির বাজারেও। ৬০ টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। বেগুনের কেজি ১০০ থেকে ১৪০ টাকা, কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। ১০০ গ্রাম ধনেপাতা কিনতে গুনতে হচ্ছে ৬০ টাকা পর্যন্ত। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্ণায় ডুবে ২ পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর রূপসী ঝর্ণা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ জানিয়েছে সকালে নারায়ণগঞ্জ থেকে ১৪ জনের একটি দল সকালে ঝর্ণা দেখতে যান। দুপুর ১টার দিকে ঝর্ণার কুয়ার মধ্যে নামার পর নিখোঁজ হন মোস্তাফিজ ও মাহবুবুর রহমান নামে ২ পর্যটক। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে কয়েক ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করেন। এর আগে গত সপ্তাহে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় পাথরের আঘাতে মৃত্যু হয় ঢাকা থেকে যাওয়া এক ব্যাংক কর্মকর্তার। পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অন্যদিকে সেখানে সাম্প্রতিক সহিংসতার বিচারে গণতদন্ত কমিটি গঠন, দখলদারদের শ্বেতপত্র প্রকাশ, সরকারি চাকরিতে পাহাড়িদের ৫% কোটা পুনর্বহাল সহ ৭ দফা দাবি জানিয়েছে ইউপিডিএফ। সকালে এক গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। জাতিগত বিদ্বেষে পার্বত্য চট্টগ্রাম আবারও উত্তপ্ত। এই অবস্থায় শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পাহাড়ি জনপদে গণতান্ত্রিক শাসন কায়েমের দাবি নিয়ে এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ইউপিডিএফ। সেখানে সম্প্রতি খাগড়াছড়ি রাঙামাটিতে জাতিগত সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। বক্তারা বলেন, ৩ পার্বত্য এলাকায় ভূমি দখল করে নৃগোষ্ঠীদের ওপর দমন পীড়ন চলছে, অথচ পাহাড়ি এই এলাকায় ভূমি ব্যবস্থাপনা কেমন হবে তা জাতিসংঘের সনদ ও শান্তি চুক্তিতে উল্লেখ আছে। সেটা তাদের লাইভলিহুডের জায়গা, তারা থাকেন ওখানে। আমরা তাদেরকে আমাদের ট্যুরিজম স্পট বানিয়ে তাদের সব কিছু কেড়ে নেওয়ার যে প্রকল্প, মেরিয়ট হোটেল করার জন্য আমরা ওদের ৩০০ একরের জমি কেড়ে নেওয়ার যে প্রকল্প, এই জায়গাগুলো থেকেও আমরা একটু সরে আসি। সভায় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাহাড় দখলের আয়োজন চলছে। উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক ক্ষেত্রে কি কি উন্নয়ন প্রকল্প গেল, কত উন্নয়ন বরাদ্দ গেল, কোথায় কার কার কাছে সেগুলো আছে, কিভাবে ব্যয় হয়েছে, সেটার একটা স্বচ্ছ চিত্র চাই। পাহাড়গুলো কারা কারা দখল করেছে সেটার একটা চিত্র চাই। এটা তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে এবং তার যে এখতিয়ার তার মধ্যেই পড়ে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার কারণ জানতে একটি গণতদন্ত কমিটি গঠনের দাবি জানায় ইউপিডিএফ। এ সময় দ্রুত ৭ দফা দাবি পূরণের তাগিদ দেয়া হয়। এই ঘটনার উপর তদন্ত করার জন্য যেই কমিটি করেছে, এই কমিটির উপর সেখানকার জনগণের কোনো আস্থা নেই। যদি একটা গণতদন্ত কমিটি গঠন করে সেখানকার প্রকৃত ঘটনাকে সামনে তুলে আনা যায়। সভায় নেতারা আরও বলেন, পাহাড় অশান্ত করে সমতলে শান্তি আসবে না, তাই সংকট সমাধানে সব পক্ষের সাথে আলোচনা জরুরি। তার সমাধানের উদ্যোগ নিতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।